সুপ্রিয় ধামরাই সরকারি কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন রসায়ন ক্লাসে আমি মোহাম্মদ রুহুল আলম তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমরা জারণ বিজারণের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজও আমরা জারণ বিজারণ বিষয়ক কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথম যে পাত্রটি দেখতে পাচ্ছ এটা 1 নং পাত্র দ্বারা আমরা সজ্জিত করেছি। সেই পাত্রের মধ্যে 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণ রয়েছে, অর্থাৎ এটি একটি অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক এবং এটার ঘনমাত্রা 0.1 মোলার দেওয়া রয়েছে। 2 নং পাত্রটি লক্ষ্য করো। 2 নং পাত্রের মধ্যে 25 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ রয়েছে। এই সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়নটি একটি বিজারক, অর্থাৎ 2 নং পাত্রে বিজারকের সোডিয়াম ক্লোরাইড বিজারকের আয়তন এবং ঘনমাত্রা উভয়ই দেওয়া রয়েছে। এই দুইটি পাত্রের দ্রবণের মধ্যে সংগঠিত আমরা সমস্যাটি সমাধান করব। প্রশ্নটি লক্ষ্য করো যে 2 নং পাত্রের দ্রবণ হতে সম্পূর্ণরূপে ক্লোরিন বিমুক্ত করতে 1 নং পাত্রের দ্রবণের কত আয়তনের প্রয়োজন। অর্থাৎ এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে 1 ও 2 নং পাত্রের দ্রবণ যদি বিক্রিয়া করে তাহলে 2 নং পাত্রের সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন বিমুক্ত হবে, উৎপন্ন হবে এবং এই 2 নং পাত্র থেকে সম্পূর্ণ ক্লোরিন বিমুক্ত করতে 1 নং পাত্রের দ্রবণ লাগবে এবং সেক্ষেত্রে 1 নং পাত্রের দ্রবণের প্রয়োজনীয় আয়তন আমাদের নির্ণয় করতে হবে। আবার আমরা সমস্যার সমাধান করি। সমাধান লক্ষ্য করো। উদ্দীপকের পাত্রটির দ্রবণের মধ্যে সংঘটিত বিক্রিয়া, অর্থাৎ আমার 1 নং পাত্রে ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় আর 2 নং পাত্রে ছিল সোডিয়াম ক্লোরাইড। এই জন্য আমরা প্রথমেই লিখেছি জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর লিখেছি বিজারক সোডিয়াম ক্লোরাইড আর প্লাস সালফিউরিক অ্যাসিড লিখেছি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এই বিক্রিয়াটা আমরা সরাসরি সমাধান করতে চাই। এই বিক্রিয়াটি যদি আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ধাপে ধাপে সমাধান করতে যাই তাহলে অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা সরাসরি সমাধান করে তারপর সমাধানকৃত সমীকরণ থেকে আমরা অঙ্কটি করে ফেলব। এখন লক্ষ্য করো, যেহেতু আমি সালফিউরিক ব্যবহার করেছি, সালফিউরিক অ্যাসিডের অম্লীয় মূলক হলো সালফেট। সেক্ষেত্রে এই বিক্রিয়ার জারক ও বিজারকের মধ্যে যেগুলো ধাতু রয়েছে প্রত্যেকটির সালফেট উৎপন্ন হবে। পটাশিয়াম ধাতু, লক্ষ্য করো ডান পাশে পটাশিয়াম সালফেট লিখেছি। ম্যাঙ্গানিজ ধাতু, ডান পাশে ম্যাঙ্গানিজ সালফেট লিখেছি। সোডিয়াম ধাতু, ডান পাশে সোডিয়াম সালফেট লিখেছি। এবং সোডিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়নটা সেটা বিক্রিয়ার পর ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এবং জারকের সাথে দেখো যার সাথে অক্সিজেন পরমাণু রয়েছে, এই জন্য আমি পানি লিখেছি। অর্থাৎ প্রথমে আমি ডান দিকে এই বিক্রিয়ায় কি কি উৎপন্ন হবে সেই উৎপাদগুলো লিখেছি। এবার আমরা বিক্রিয়াটি সমতা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মধ্যে ম্যাঙ্গানিজ পরমাণুটি 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হয়। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ অর্ধ সমীকরণের মধ্যে 5টি ইলেকট্রনের গ্রহণ ঘটে। আবার সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড পরমাণু থেকে ক্লোরিনে পরিণত হয়েছে। ক্লোরাইড থেকে ক্লোরিনে পরিণত হওয়ার সময় 1টি ইলেকট্রনের বর্জন ঘটে। সেক্ষেত্রে অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে 5টি ইলেকট্রন গ্রহণ ঘটে আর ক্লোরাইডের মধ্যে 1টি ইলেকট্রনের বর্জন ঘটে। সেক্ষেত্রে আমি সোডিয়াম ক্লোরাইডে গিয়ে 5 দিলেই আমার বিক্রিয়া দুটি সমতা হয়ে যেত, কিন্তু আমি দেখো 5 না দিয়ে 10 দিয়েছি। এর কারণটা হলো, ডান দিকে লক্ষ্য করো, আমি যেহেতু পটাশিয়াম সালফেট লেখাতে K2SO4 লেখাতে 2টি পটাশিয়াম পরমাণু লেখা হয়ে গেছে, সেহেতু বাম পাশে অবশ্যই আমাকে 2টি পটাশিয়াম থাকতে হবে। সেজন্য আমি এখানে 5 আর এখানে 1 না লিখে
আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে 2 লিখেছি, অর্থাৎ দ্বিগুণ করেছি, সেই জন্য 5কে 2 দিয়ে গুণ করে 10 লিখেছি, অর্থাৎ এখানে 2 এখানে 10 লিখেছি বিক্রিয়াটি সমতা করার জন্য। এবার দেখি আমরা বিক্রিয়ার সমতা করি, অর্থাৎ দুইটি পটাশিয়াম, তাহলে বাম পাশে 2টি, ডান পাশে পটাশিয়াম 2টি, বাম পাশে ম্যাঙ্গানিজ পরমাণু 2টি, ডান পাশে ম্যাঙ্গানিজ পরমাণু 2টি, আগে 2 দিয়েছি, 2টি। বাম পাশে দেখো জারকের সাথে অক্সিজেন পরমাণু 4 দুগুণে 8টি, এই জন্য পানিও হবে 8 অণু। তারপর সোডিয়াম, যেহেতু 10টি পরমাণু রয়েছে বাম দিকে, সেই জন্য সোডিয়াম সালফেটের আগে আমরা 5 দিয়ে 5 দুগুণে 10টি সোডিয়াম পরমাণু নিয়েছি। তারপর ক্লোরিন, দেখো 10টি ক্লোরিন পরমাণু রয়েছে বাম দিকে, সেই জন্য আমরা ক্লোরিনের আগে আমরা 5 দিয়ে 5 দুগুণে 10টি ক্লোরিন মিলিয়েছি ডান দিকে। এখন লক্ষ্য করো সালফেট, সালফেট তোমরা সবসময় উৎপাদ থেকে দেখবে কয়টি সালফেট আছে, সেই অনুযায়ী তোমরা বাম দিকে সালফেট মিলাবে। দেখো পটাশিয়ামের সালফেট রয়েছে 1টি, ম্যাঙ্গানিজের সালফেটের মধ্যে সালফেট রয়েছে 2টি, এবং সোডিয়াম সালফেটের মধ্যে সালফেট আছে 5টি। 5 2 7 7 8, অর্থাৎ ডান পাশে এই বিক্রিয়ার সালফেট পরমাণু রয়েছে 8টি, এই জন্যই আমরা বাম পাশে সালফিউরিক অ্যাসিডের আগে আমি 8 দিয়েছি, অর্থাৎ বিক্রিয়াটি একটি সমতাকৃত বিক্রিয়া হয়ে গেল। এখন দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিচে আমি লিখছি S1B1 এবং সোডিয়াম ক্লোরাইডের নিচে লিখি S2B2। এর অর্থ হলো আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রাকে আমি S1 ধরেছি, আয়তনকে B1 ধরেছি, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রাকে S2 ধরেছি, আয়তনকে V ধরেছি। এখন আমরা যদি S1 = S2B2 লিখতে চাই, তাহলে সোডিয়াম ক্লোরাইডের আগে যে সহগ 10 আছে সেটি চলে যাবে S1 B1 এর আগে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে সহগ 2 রয়েছে সেটি চলে যাবে S2B2 এর সাথে। লক্ষ্য করো তোমাদের আগে বলেছি, তাই বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি, 10S1B1 = 2S2B2। এই যে 4টি আমার রয়েছে S1B1 S2B2, এর মধ্যে আমরা নির্ণয় করব হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন, অর্থাৎ আমি B1 নির্ণয় করব। তো লক্ষ্য করো, তো B1 যদি নির্ণয় করতে চাই, বাকি যে 3টি রয়েছে আমার উপাদান S1 S2 V2, সেগুলো আমার অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে, সেগুলো লক্ষ্য করো। S1 হলো আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঘনমাত্রা 0.1 মোলার, B1 হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়তন, সেটা আমরা নির্ণয় করব, S2 হলো হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা 0.1 মোলার, B2 হলো হাইড্রোজেন পারঅক্সাইড আয়তন 25 মিলিলিটার। তাহলে এই S1 S2 ও V2 মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, এবং বসানোর পর যদি আমরা সেটাকে ক্যালকুলেশন করি বা হিসাব করি, তাহলে B1 এর মান দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে 5 ml। অর্থাৎ এই বিক্রিয়ায় 2 নং পাত্র থেকে সম্পূর্ণরূপে ক্লোরিন বিমুক্ত করতে 1 নং পাত্রের 5 মিলিলিটার দ্রবণের প্রয়োজন। তাহলে এটা আমাদের ফলাফল পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, এইরকম 1 নং পাত্রের আমার যদি ঘনমাত্রা দেওয়া ছিল, আমি আয়তন বের করেছি, এমন হতে পারে সেখানে আয়তন দেওয়া থাকতে পারে, তোমাকে ঘনমাত্রা নির্ণয় করতে হবে, তখন তোমরা অনুরূপভাবে বসিয়ে অঙ্কগুলো করে ফেলবে। শিক্ষার্থীরা, চলো এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা করি, গাণিতিক সমস্যা 4, কারণ এই নিয়ে আমরা 4টি গাণিতিক সমস্যা সমাধান করছি। এখানে একটি পাত্র লক্ষ্য করো, 1 নং পাত্র নাম দিয়েছি। এখানে দেখো লেখা আছে 1.5 গ্রাম লোহার আকরিক প্লাস সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে লোহার আকরিক দ্রবীভূত আছে এবং সেই দ্রবণের আয়তন 100 মিলিলিটার। তোমরা জানো লোহার সাথে যদি কোনো ভেজাল বা ভেজাল অপদ্রব্য থাকে, তখন সেটা লোহার আকরিক বলা হয়। তাহলে 1 নং পাত্রে আমাদের লোহা সালফিউরিক দ্রবীভূত আছে। এই লোহা সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হলে, লোহা যদি সালফিউরিক দ্রবীভূত হয় বা দ্রবীভূত থাকে, তখন কিন্তু লোহা সালফিউরিক একটি বিক্রিয়া ঘটবে। সেই বিক্রিয়াটি আমি একটু পরে দেখাবো। আচ্ছা, 2 নং পাত্রের মধ্যে লক্ষ্য করে দেওয়া আছে 22.5 মিলিলিটার 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক। এই 2 নং পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারকের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। আর 1 নং পাত্রের মধ্যে
যে লোহার দ্রবণটা সেটার মধ্যে তোমার হলো শুধুমাত্র আয়তন দেওয়া আছে। তো এখানে উল্লেখ্য যে ফেরাস অর্থাৎ লোহা যদি সালফেট দিয়ে বিক্রিয়া করে, তাহলে যে বিশুদ্ধ লোহা, যে ভেজাল সেটা নয়, অর্থাৎ আকরিকের বিশুদ্ধ লোহাটা সালফেট দিয়ে বিক্রিয়া করে ফেরাস সালফেটে নিতে হবে। অর্থাৎ এখানে পরোক্ষভাবে 1 নং পাত্রের মধ্যে কিন্তু তোমার ফেরাস সালফেট রয়েছে। তোমরা জানো ফেরাস সালফেট একটি বিজারক। অর্থাৎ আমরা বলতে পারি 1 নং পাত্রের মধ্যে ফেরাস সালফেট নামক একটি বিজারক রয়েছে, যার আয়তন 100 মিলিলিটার, এবং 2 নং পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট রয়েছে, যার আয়তন 22.5 লিটার এবং ঘনমাত্রা 0.02 মোলার। এবার এই পাত্রটি নিয়ে আমাদের সমস্যাটি কি? সমস্যাটি হলো 1 নং পাত্রের 25 মিলিলিটার দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 2 নং পাত্রের দ্রবণের প্রয়োজন হলে 1 নং পাত্রে আকরিকের লোহার পরিমাণ কত? অর্থাৎ 1 নং পাত্রে যে 100 মিলিলিটার দ্রবণ রয়েছে, সেখান থেকে 25 মিলিলিটার দ্রবণকে নিয়ে জারিত করতে 2 নং পাত্রের দ্রবণের প্রয়োজন। অর্থাৎ পুরো দ্রবণটা নয়, অর্থাৎ 25 মিলিলিটার দ্রবণকে জারিত করতে আমার 2 নং পাত্রের দ্রবণ হলে, সেক্ষেত্রে 1 নং পাত্রে যে আমার লোহার আকরিক রয়েছে, সে আকরিকের মধ্যে বিশুদ্ধ লোহা কত সেটা আমার বের করতে হবে। শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা বিক্রিয়াটি তাহলে উদ্দীপক সংগঠিত বিক্রিয়া নিব। তাহলে এই যে ফেরাস প্লাস সালফিউরিক লিখছি, এটা কিন্তু 1 নং পাত্রে। তো 1 নং পাত্রে ফেরাস ও সালফিউরিক বিক্রিয়ায়, অর্থাৎ লোহা সালফিউরিক বিক্রিয়ায় ফেরাস সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন হবে। হাইড্রোজেন গ্যাসটি উড়ে চলে যাবে, অর্থাৎ 1 নং পাত্রের মধ্যে ফেরাস সালফেট অবস্থান করবে। এই 1 নং পাত্রের ফেরাস সালফেট দ্রবণটির সাথে আমার এখন 2 নং পাত্রে যে জারক রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তার মধ্যে বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তো এখানে আগের মতোই আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে তোমার অম্লীয়মূলক সালফেট রয়েছে, তাই বাম পাশে যত জারক বিজারক রয়েছে তাদের মধ্যে ধাতুগুলো তা সালফেটে পরিণত হবে। পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হবে। ফেরাস যেহেতু জারিত হবে ফেরিকে পরিণত হয়, এই জন্য ফেরাস সালফেট জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হবে, এবং জারকের অক্সিজেন পণ্য রয়েছে, সেজন্য পানি উৎপন্ন হবে। এটা হলো আমরা এই বিক্রিয়া কি উৎপন্ন সেটা আমরা লিখলাম। এখন আমরা এই বিক্রিয়াটি সমতা করতে চাই। সমতা করতে হলে তোমাদের মনে আসছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ পরমাণুর মধ্যে 5টি ইলেকট্রনের গ্রহণ ঘটে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ অর্ধবিক্রিয়া যখন আমরা লিখি, তখন 5টি ইলেকট্রন গ্রহণ ঘটে। আবার ফেরাস থেকে যখন ফেরিকে পরিণত হয়, অর্থাৎ ফেরাসের জারণ অর্ধবিক্রিয়ার বেলায় যখন ফেরিকে পরিণত হয়, তখন 1টি ইলেকট্রন ত্যাগ ঘটে। অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ করতে 1টি ইলেকট্রনের, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিজারণ অর্ধবিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ ঘটে, এবং লোহার জারণ অর্ধবিক্রিয়ায় 1টি ইলেকট্রন ত্যাগ ঘটে। এক্ষেত্রে আমার এই ফেরাস সালফেটের আগে আমার 5 দিয়ে গুণ করলে বিক্রির সমতা হয়ে যায়। কিন্তু আমরা 5 না দিয়ে 10 দিয়েছি, কারণ হলো আমার উৎপাদ লেখার সময় ডান পাশে অলরেডি আমি পটাশিয়াম সালফেট লেখার সময় 2টি পটাশিয়াম ব্যবহার করে ফেলেছি। এই জন্য আমার বাম পাশে 2টি পটাশিয়াম পরমাণু থাকতে হবে। এই জন্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 দিয়েছি, অর্থাৎ 2 দিয়ে গুণ করেছি। এই জন্যই ফেরাস সালফেটের আগে যে 5 ছিল তাকে 2 দিয়ে 10 করেছি, অর্থাৎ দ্বিগুণ করে ফেলেছি। এবার আমরা বিক্রিয়াটি সমতা করি, হলো কিনা সেটা দেখি। তো পটাশিয়াম পরমাণু বাম পাশে 2টি, ডান পাশে পটাশিয়াম 2টি। ম্যাঙ্গানিজ পরমাণু বাম পাশে 2টি, ডান পাশেও 2টি। জারক অক্সিজেনের সাথে তোমার লক্ষ্য করো, অক্সিজেন পরমাণু রয়েছে হলো 8টি, পানির অক্সিজেন পরমাণু রয়েছে ডান পাশে 8টি। ডান পাশে ফেরাস অর্থাৎ লোহার রয়েছে তোমার 10টি পরমাণু। এই জন্য ডান পাশে আমি ফেরিক সালফেটের আগে তোমার 5 দিয়ে 10টি পরমাণু মিলিয়েছি। এবং সালফেট লক্ষ্য করো, ডান পাশে পটাশিয়াম সালফেটের 2টি রয়েছে, ম্যাঙ্গানিজ সালফেট রয়েছে 2টি, পটাশিয়াম সালফেটে 1টি, এবং ফেরিক সালফেট আছে 15টি, অর্থাৎ 15, 2, 17 আর পটাশিয়াম 1টি, 18টি। অর্থাৎ আমার ডান পাশে সালফেট আয়ন রয়েছে 18টি।
বাম পাশে লক্ষ্য করো ফেরাস সালফেটের মধ্যে 10টি সালফেট অণু রয়েছে, তাহলে সালফিক অ্যাসিডে যদি আমরা 8 দেই তাহলেই বাম পাশে 18টি সালফেট আয়ন হয়ে যায়। আর দেখো হাইড্রোজেন পরমাণু দেখো সালফেট সে যেমন 8 দুগুণে 16টি রয়েছে, তেমনি পানিতেও 8 দুগুণে 16টি হাইড্রোজেন রয়েছে। এই বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি? এই বিক্রিয়াতে লিখতে পারি, তাকে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আগে সহগ হচ্ছে 2 এবং লোহার ফেরাস সালফেটের আগে সহগ হচ্ছে 10, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 10 মোল ফেরাস সালফেট, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমতুল্য হলো 10 মোল ফেরাস সালফেট। আর তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান হবে তোমার হলো 5 মোল ফেরাস সালফেট। এই তোমাদের মনে রাখতে হবে 1 নং বিক্রিয়ায় যে তোমার লোহা দিয়েছিলাম সেটা কিন্তু সালফির সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেটে পরিণত হয়েছে, অর্থাৎ লোহাটা বিশুদ্ধ যে লোহাটা সেটা ফেরাস সালফেটের মধ্যে আছে। আমার শুধু যেহেতু লোহার পরিমাণ বের করতে হবে সেই জন্য আমি দেখো পরের লাইন লিখেছি 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 5 মোল Fe প্লাস আয়ন, অর্থাৎ ফেরাস আয়ন লিখছি, আমি সালফেটটা বাদ দিয়েছি কারণ আমার শুধু লোহার পরিমাণ দরকার। দেখো কি লিখেছি, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুইভ্যালেন্ট টু 5 ইন্টু 55.85 গ্রাম Fe2 প্লাস আয়ন, অর্থাৎ এক তোমার লোহার পারমাণবিক ভর হলো 55.85 গ্রাম। এই জন্যই আমি লোহার যে মোলটা ছিল, লোহার যে এক মোলটা ছিল সেটা আমি গ্রামে পরিণত করেছি, কারণ আমার অঙ্কের মধ্যে লোহার পরিমাণ চেয়েছে। আচ্ছা, পরে দেখো আমরা লিখেছি 1 মোল। এখন তাকিয়ে দেখো আমার উদ্দীপকের যে তোমার পাত্র 2 নং পাত্র, 2 নং পাত্রে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আয়তন ও ঘনমাত্রা রয়েছে। এই জন্য 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমি আয়তন ও ঘনমাত্রায় রূপান্তর করতে চাই। তোমরা জানো যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি 1000 ml দ্রবণে দ্রবীভূত করা হয় তার ঘনমাত্রা হয় 1 মোলার। এই জন্য দেখো লিখছি 1000 ml 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইকুয়াল টু 5 ইন্টু 55.85 গ্রাম। অর্থাৎ এই লাইনের মধ্যে আমার লক্ষ্য করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন আছে, ঘনমাত্রা আছে এবং ডান পাশে লোহার পরিমাণ আছে, এটা একটা সমতা। এখন আমার 2 নং পাত্রের মধ্যে তাকে ঐকিক নিয়ম যদি করি, 2 নং পাত্রের মধ্যে আমি আর রয়েছে আমার 22.5 মিলিলিটার এবং 0.02 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এই মানগুলো বসাইয়ে ঐকিক নিয়ম যদি আমি করি তাহলে তোমরা দেখবে ঐকিক নিয়ম করলে এখানে 1000 যাবে নিচে আর 22.5 এবং 0.02 মোলার সেগুলো উপরে। সেগুলো যদি আমরা এটা আমি হিসাব করি, গণনা করি, তাহলে দেখা যায় এখানে আসে হলো 0.12566 গ্রাম ফেরাস আয়ন। অর্থাৎ এই ফেরাস আয়নটা কিন্তু আমার 1 নং পাত্রের 25 মিলিলিটারের মধ্যে দ্রবীভূত রয়েছে, কিন্তু আমার 1 নং পাত্রে কিন্তু দ্রবণ হলো 100 মিলিলিটার। এই জন্য দেখো লিখেছি 25 লিটার লোহার আকরিকের দ্রবণ আছে এত গ্রাম, অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের লোহা আছে তোমার হিসাব করে দেখা যায় 0.05025 গ্রাম। অর্থাৎ এই যে 0.5025 গ্রাম সেইটা কিন্তু 1 নং পাত্রের 1000 ml দ্রবণে মধ্যে বিদ্যমান লোহার পরিমাণ। তাহলে এইটাই হলো আমার বিশুদ্ধ লোহা, এইটাই আমার রেজাল্ট। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কি বলেছি। আগামী ক্লাসেও এই বিষয়ে আরও কয়েকটি অঙ্ক করে তোমাদের ধারণা ক্লিয়ার করব, এবং তোমাদের কাছে যদি কোনো সরাসরি ক্লাসের সুযোগ থাকে, হয়তো আগামী সপ্তাহে সরাসরি ক্লাস করার সুযোগ হবে, তখন এই জিনিসগুলো তোমাদের কোথায় সমস্যা সেগুলো তোমরা জানাবে এবং সাথে সাথে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তো আজকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।